এবং এই সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। ভবিষ্যৎ সময়ে সামনে আরও সময় আছে, একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের। দেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয়, তাই আমরা আশা করি যে আমাদের সাথে যতটুকু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে এটা দূর হবে। তারেক রহমান নাকি সজীব ওয়াজেদ জয়, কার যোগ্যতা বেশি বাংলাদেশ পরিচালনায়? সজীব ওয়াজেদ জয় প্রাক্তন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং বাংলাদেশের পতাকা নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে রে ভাই। একদিকে যেমন হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কথা হচ্ছে যে তারা গেরুয়া পতাকা বাংলাদেশের পতাকার উপরে রেখেছিল, তাহলে যখন ইসলামিক মৌলবাদীরা বাংলাদেশের পতাকাকে মাঝখানে রাখে, উপরে কলমা বসায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নিজেই একথা জানিয়েছেন। সম্প্রতি জাপান ভিত্তিক সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, আমি রাজনীতির লোক নই, তাই আমি রাজনীতিতে অংশগ্রহণ করব না। তিনি আরও বলেন, আমি সবসময় রাজনীতি থেকে দূরে থাকতে চেয়েছি। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তারেক রহমান নাকি সজীব ওয়াজেদ জয়, কার যোগ্যতা বেশি বাংলাদেশ পরিচালনায়? সজীব ওয়াজেদ জয় প্রাক্তন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং বাংলাদেশের অন্যতম একজন বড় রাজনৈতিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দৌহিত্র। আর তারেক রহমান তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র। দুজনের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড অনেক বিশাল, দুটি বড় দলের অনেক বড় মুখ দুজন। একজন রাজনীতিতে খুব বেশি অ্যাক্টিভ হলেও অন্যজন খুব একটা অ্যাক্টিভ নন, তিনি পেছনে থেকে কাজ করতে চান, কাজ করেছেন, তিনি সজীব ওয়াজেদ জয়। আর যিনি খুব বেশি অ্যাক্টিভ তিনি তারেক রহমান, এবং এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি পরিমাণ উচ্চারিত হচ্ছে তারেক রহমানের নাম। কিন্তু আমি খুব অবাক হয়েছি, বর্তমানের বাংলাদেশে সরকার পরিচালনায় বা ক্ষমতায় গেলে কার যোগ্যতা বেশি হবে, এমন একটি প্রশ্ন ছিল আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার তাদের প্রতি। 36,000 মানুষ এই জরিপে অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে আমি খুব অবাক হয়েছি, তাদের মধ্যে 87% মানুষ মনে করেন আগামীর বাংলাদেশ পরিচালনায় সজীব ওয়াজেদ জয়ের যোগ্যতা বেশি। 87% মানুষ মনে করেন, আর 13% মানুষ মনে করেন যে তারেক রহমানের যোগ্যতা বেশি। আমার খুবই অবাক লেগেছে এই ব্যাপারটাতে, কারণ আমরা সজীব ওয়াজেদ জয় তিনি বাকপটু নন, তিনি বাংলা খুব একটা ভালো বলতে পারেন না। তার বাংলা শুনলে আমাদের মনে হয় তিনি বঙ্গানুবাদ করে তিনি কথা বলছেন, হয়তোবা তিনি বাংলা কথাটা তিনি আগে ইংরেজিতে ট্রান্সলেট করে তারপর তিনি বাংলা বলছেন, বাংলা তিনি বুঝছেন, বুঝে তারপর তিনি বাংলায় বলার চেষ্টা করছেন। এবং তাকে নিয়ে প্রচুর সমালোচনা হয়, যেটা তার বক্তব্য ঘিরে। তিনি বলেছেন 5,500 বিজ্ঞানী বা কিছু একটা, যেটা খুব বেশি ট্রোলডের শিকার হচ্ছেন তিনি বারংবার। তাহলে তার প্রতি মানুষের সমর্থন কেন এত বেশি? আমার এই জরিপটিতে অংশগ্রহণ করেছেন 36,000 মানুষ, তাদের মধ্যে 87% মানুষ মনে করছেন সজীব ওয়াজেদ জয় আগামীর বাংলাদেশ পরিচালনায় তার যোগ্যতা বেশি। তারেক রহমানের প্রতি মানুষের সমর্থন মাত্র 13%, যেটি আমাকে খুব বেশি পরিমাণে অবাক করেছে। 938 জন মানুষ এখানে মন্তব্য করেছেন, সেই মন্তব্য থেকে আমি কয়েকটি পড়তে চাই। প্রথম মন্তব্য হচ্ছে, শিক্ষা দীক্ষা সব দিক থেকে বেশি এগিয়ে সজীব ওয়াজেদ জয়। হ্যাঁ, শিক্ষার দিকে অবশ্যই সজীব ওয়াজেদ জয় তারেক রহমান থেকে যোজন দূর এগিয়ে। তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমরা খুব বেশি পরিমাণে জানতে পারি না। কেউ কেউ বলছেন তিনি হয়তোবা ইন্টারমিডিয়েট পাস করেছেন, হয়তোবা তিনি ইউনিভার্সিটিতে গিয়েছেন কি জাননি, এটা নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে। অন্যদিকে সজীব ওয়াজেদ জয় তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির বিশ্বের অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এবং তার আইকিউ লেভেল অনেক বেশি, সেটাও বিভিন্ন গবেষণায় বারংবার করে সেটা তুলে আনা হয়েছে। কিন্তু তার একটা মাত্র কমতির বিষয়, তিনি বাকপটু নন। যদি আপনি রাজনীতিবিদ হতে চান, যদি মানুষের মন জয় করতে চান, আপনাকে অবশ্যই বাকপটু হতে হবে, কারণ আপনি তো কথা বলে মানুষের সঙ্গে কানেক্ট হবেন, যেটা সজীব ওয়াজেদ জয় সবচেয়ে বড় ল্যাকিংস, যেটা তিনি বলতে পারেন না। যে কথা বলায় তিনি সবচেয়ে বেশি কম মার্কিং পেয়েছেন, যদি আমি জানি না মন্তব্যের ঘরে সজীব ওয়াজেদ জয়ের বাকপটুত্ব নিয়ে কোনো ধরনের মন্তব্য রয়েছে কিনা। আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের। বাংলাদেশ সেনাবাহিনীর বহু সেনা সদস্য দেশে এবং বিদেশে আত্মত্যাগ করেছেন, তাদেরকেও আমি স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আজকে আপনারা বীর মুক্তিযোদ্ধাবৃন্দ আমাদের এখানে এসেছেন, আমাদের সম্মানিত করেছেন। আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের পথিকৃৎ। আপনারা খালি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীনই করেননি, পরবর্তীকালে সেনাবাহিনী যখন নূতন ছিল, সৃষ্টির সময় থেকে এই সেনাবাহিনীর আপনারা অবদান রেখেছেন। আপনাদের এই অবদানের ফলশ্রুতিতেই আজকে যে সেনাবাহিনী আমরা এখানে দাঁড়িয়ে আছি, সেই সেনাবাহিনী, এবং এই সেনাবাহিনী
দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দিনরাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে। তাছাড়াও আমরা দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি। ইউএন মিশনে আমরা কাজ করে যাচ্ছি, বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি, ডিজাস্টার রিলিফ কাজেও আমরা করে যাচ্ছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি। এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা। আপনারা যে আমাদেরকে যেভাবে প্রশিক্ষিত করেছেন, যেভাবে মোটিভেটেড করেছেন, যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, তার ফলশ্রুতিতে আজকে এই সেনাবাহিনী এই বর্তমান জায়গায় আছে। এটার কৃতিত্ব অবদান সম্পূর্ণই আপনাদের। আপনারা আমাদের দোয়া করবেন যেন আমরা ভবিষ্যৎ সময়ে, সামনে আরও সময় আছে, একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের আজকে যেই সামান্য কিছু উপঢৌকন দিলাম, আমরা অত্যন্ত গর্বিত। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্ববোধ করছি। আর আজকে শান্তিকালীন যে পদক যারা প্রাপ্ত হলেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই মিলে যদি কাজ করি, ইনশাল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব, একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব। আজকের এই অনুষ্ঠানে আবার আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা এসে আমাদের সম্মানিত করেছেন। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলার আপিলের রায় হয়েছে। সবাইকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে, 38 জনের সবাইকে। কি আজব দেশ, কি মগের মুল্লুক, কোথায় এসে পড়লাম। এতদিন এই রায় ঝুলেছিল, এখন ম্যাজিকের মতো সব রায় এসে গেল। অন্য সকল রায়ের মতো এগুলো সব ম্যাজিক হচ্ছে। সব সন্ত্রাসীরা বেরিয়ে যাচ্ছে, সন্ত্রাসের স্বর্গরাজ্য যারা ঢুকেছিল সব বেরিয়ে যাচ্ছে। 2004-এর 21শে আগস্টের এই গ্রেনেড হামলায় শেখ হাসিনা সহ 5 শতাধিক মানুষ আহত হয়েছিল, প্রায় 50 জনের মতো মানুষ মারা গিয়েছিল। কিন্তু কথা হচ্ছে এরপর কি ঘটেছিল। এই হামলার সময়কালীনে বিএনপি ক্ষমতায় ছিল। প্রথমে পুলিশ মামলা নিতেই চায়নি, একটা জিডি করে শেষ করার চেষ্টা করেছিল। কত টাল বাড়ানো হলো, এরপর লাশ পর্যন্ত দিতে চায়নি ফেরত বিএনপি সরকার আমলে, যারা মারা গিয়েছিল অনেকের, এবং 2 জনকে আবার তড়িঘড়ি করে কবর দিয়ে ফেলা হয়েছিল। কেন রে ভাই, কেন? বুঝতে নিশ্চয় রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। কেন? জজ মিয়া নাটক সাজালো, এরপর শৈবাল সহ, মুখলিসুর রহমান সহ আওয়ামী লীগের দলের উপরে দোষ চাপানোর চেষ্টা করা হয়েছে, এমনকি ভারতের সাথে সম্পৃক্ত বিভিন্ন সন্ত্রাসীর, ওই 7 স্টার সন্ত্রাসীদেরকে পর্যন্ত এর ভিতরে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল। এই নাটকগুলো বিএনপি সরকার আমলে কেন করা হয়েছিল? কেন? রহস্যটা কোথায়? ইসলামী জঙ্গিবাদ গোষ্ঠীগুলো, হারকাতুল জিহাদ বা যারা, এদেরকে রক্ষা করার জন্য বিএনপি কেন উদ্যোগী হবে? অন্যথায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, ওনাকে মারার চেষ্টা করা হয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। এবং বিএনপি শাসন আমলে যদি এই হত্যাকাণ্ডের প্রচেষ্টা হয়ে থাকে, আইবি রহমান অনেকে মারা গিয়েছিল, তাই না? তাহলে এর দায় দায়িত্ব বিএনপি সরকারের উপর পড়ে। ভাই সিম্পল। আমি বিএনপি ক্ষমতা আসুক চাই। আমি, আপনারা জানেন যে আমি তাদের আমরা সমালোচনা করি, কিন্তু আমি জিয়ার আদর্শে বিশ্বাস করি। তো তারপরে যেটা সত্য সে সত্য, আমি তার দল কানা না। শেখ হাসিনা এবং অন্যান্যদেরকে হত্যাকাণ্ডের যে প্রক্রিয়া, সেটার সুষ্ঠু বিচার একেবারে ডাইরেক্টলি বাধাগ্রস্ত করা হচ্ছিল, ডাইরেক্টলি। কেন? প্রশ্ন হচ্ছে কেন? ডাল মে কুচ কালা হয়, অবভিয়াসলি। ডাল মে কুচ কালা না থাকলে তো আর এগুলো নিয়ে হাইড এন্ড সিক করা হতো না। হাইড এন্ড সিক করা হয়েছিল। বিচারপতি আবেদিনের কথা মনে আছে না? সেই নাটক। কেন? কেন সালাম পিন্টুকে ইনভলভ করা হলো, আবার নাটক করা হলো? কিন্তু যখন 2007 সালে ওই সময় সরকার যখন আবার এটাকে রিওপেন করার চেষ্টা করা হলো, এর আগেও বিএনপি সিআইডির কাছে হ্যান্ড ওভার করেছিল, কিন্তু সেই সিআইডির ফলাফলটা কি হয়েছিল? সিআইডির ফলাফলে কিন্তু এই ক্ষেত্রে ভারত ইনভলভ ছিল এই কথা কিন্তু বলেনি, তাই না? তারপর মুফতি হান্নানকে দিয়ে স্টেটমেন্ট দেওয়া হলো যখন সে ভেতরে,
সেই স্টেটমেন্টের কোনো মূল্য আছে? একটা নাম না জানা মানুষকে 164-এর স্বীকারোক্তি দেওয়া হলো, কিসের জজ মিয়া, কিসের কি? এগুলোতে কি বোঝা যাচ্ছে না যে কারণটা কি? একটা সত্যকে বেরোতে দেওয়া হচ্ছে না। শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে কতগুলো নাম যুক্ত হয়ে গেল, তারেক রহমান, লুৎফর রহমান বাবর, পিন্টু এবং অনেককেই, রাইট? কেন তারেক রহমান, কেন তারেক রহমান, কেন বাবর, বা কেনই বা পিন্টু, কেন? আবার বিএনপি কেন এটাকে ধামাচাপা দিতে চাচ্ছিল? বিএনপি কেন নন কোঅপারেটিভ ছিল? কেন? শেখ হাসিনা সরকার ধরে নিলাম যে তাদের সময়ে তারা রাজনৈতিক ভিন্ডিকটিভ হওয়ার কারণে হয়তোবা, যেহেতু তারা বিএনপির উপরে খেপেছিল, তারা অনেক নাম টাম ঢুকিয়েছে, যারা এই কাজগুলো করার চেষ্টা করেছে অনেকে ঢুকিয়েছে, এর সাথে বিএনপি নেতাদের ইচ্ছা করে ঢুকিয়েছে। কিন্তু এটা তো সত্য, অস্ত্র ধরা পড়েছে, 10 ট্রাক ধরা পড়েছে অস্ত্র, যাচ্ছিল উলফায়। কিন্তু আবার এট দ্য সেম টাইম এটা তো সত্য যে দেশে এই বিচার নিয়ে প্রহসন চলছিল বিএনপির আমলে। এটা তো সত্য যে বিএনপির আমলে তারেক রহমানের যথেষ্ট ক্ষমতা ছিল, রাইট? এবং এটা তো সত্য যে আলী হাসান মুজাহিদ সহ বিএনপির সমস্ত নেতাদের মধ্যে সক্ষতা ছিল। এবং জামাত তো একটি সন্ত্রাসী দল, জামাত সন্ত্রাসী অন্যান্য দলের সাথে নানানভাবে যোগাযোগ মেনটেন করে, উগ্রতা মেনটেন করে বিভিন্ন দেশে, এটা প্রমাণিত। এবং কি ব্রিটিশ হোম অফিসের একটা রিপোর্টেও মুসলিম ব্রাদারহুড বা ইখওয়ানে মুসলিমিন এবং জামাতের সঙ্গে চরমপন্থীতার যে যোগাযোগ, সেটা কয়েক বছর আগে হোম অফিস রিপোর্টে বেরিয়ে আসছে। এবং আপনারা দেখছেন ইভেন বর্তমানে এই চরমপন্থী দলগুলো নানানভাবে জামাতের সাথে ঐক্য করার চেষ্টায় আছে। এগুলোতে কি প্রমাণিত হয়? তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদি ভিকটিম হন, আপনি নিশ্চয়ই যার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাকে সবচেয়ে বেশি টার্গেট করবেন, রাইট? তাহলে আওয়ামী লীগ সবচেয়ে বেশি কাকে টার্গেট করেছে? যে ভিকটিম তার কথা শুনবো নাকি শুনবো না? যদি তার কথা শুনি তাহলে আওয়ামী লীগ ভিকটিম। তাহলে আওয়ামী লীগ যদি ভিকটিম হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ যাদেরকে বেশি টার্গেট করে কথা বলছে তাদেরকে হিসাবে আনতে হবে। আওয়ামী লীগ তো কখনো শুনিনি মুফতি হান্নান, আলী হাসান মুজাহিদ এদের ব্যাপারে বেশি টার্গেট করে কথা বলেছে 21শে অগস্ট গ্রেনেড হামলার ব্যাপারে। এমনকি যারা ভিকটিম পরিবার অনেকের সাথে আমি কথা বলেছি, তারা কেউই ওই মুফতি হান্নান বা ইসলামিক জঙ্গি গোষ্ঠীর চাইতে বিএনপিকে দোষ দিচ্ছে বেশি। এবং বিএনপি কেন এটা নিয়ে টাল ভানা করেছিল সেই ব্যাপারে তারা প্রশ্ন তুলছে, ভ্যালিড প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কিন্তু আসলে নেই। ডাল মে কুচ কালা হ্যায়। তারেক রহমানের সহ বিএনপির অনেক নেতাদের বিরুদ্ধে অনেক ফলস মামলা হয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারেক রহমান সৎ মানুষ না। তারেক ইজ নট এ অনেস্ট ম্যান, স্বার্থপর লোক। বিএনপির অসংখ্য নেতাকর্মী আওয়ামী লীগ শাসনামলে অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে, জীবন হারিয়েছে, জেলে গেছে অনেকেই বিএনপির নেতাকর্মী শেখ হাসিনার শাসনামলে। কিন্তু তারেক রহমান তো বহাল তো বিয়েতে বিদেশে বসেছিল, এখন সে রাজার মতো, প্রিন্সের মতো এসে ক্ষমতা নিবে। ম্যাজিকের মতো সমস্ত রায়গুলো চলে আসছে এখন, সব কি সব মানে 38 জনের সব খালাস। এটা কিভাবে সম্ভব? তাহলে এটার মূল হোতাকে, মূল হোতা কোন অবস্থায় ইসলামিক জঙ্গি গোষ্ঠী হতে পারে না। মূল হোতা তারা হয়তো বা অ্যাটাক ক্যারি আউট করেছে, তারপরেও ওই যে আপনার দুই ভাটির সাক্ষ্য আছে না, যে তারা অস্ত্র নিয়ে এসে গ্রেনেড সাপ্লাই দিয়েছিল, কারা দিল, কিভাবে দিল? মানবাধিকার এবং জানমাল রক্ষা করার বিফলতাও সরকারের ফেলার। সিম্পল, সবকিছুতেই বিএনপির এই ফেলার হাতে নিতে হবে 100%। তাহলে কেন এটার আবার পুনরায় ইনভেস্টিগেশন হবে না, বা কেন 38 জনের সবাই বাদ পড়ে গেল? তাহলে মূল সরকারের অজান্তে এত বড় অ্যাটাক ক্যারি আউট হওয়া ইম্পসিবল। তাহলে ধরে নিতে হয় সরকারের অজ্ঞাতে যদি এত বড় অ্যাটাক ক্যারি আউট করা সম্ভব না, তাহলে অবশ্যই বিএনপির ভেতরে মূল চাবিকাঠি, সেটা তারেক রহমান হোক আর যেই হোক, ধরে নিলাম তারেক রহমান না, হতেও পারে, মূল যে যারা ক্ষমতাশীল তাদের অগোচরে এই কাজ হয়নি। এবং তারা যদি জেনে থাকতো যে এই কাজ করা হচ্ছে, তারাও দেয়। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় 38 জনকে খালাস দিয়েছে, এই বিচার করা একদিন বিচার হওয়া উচিত। কিভাবে হলো এটা? তাই যদি সত্য জানতে হয়, এই রায় আবার বাতিল করে এর আবার ইনভেস্টিগেশন করতে হবে, এবং এই সরকার যে অবৈধভাবে এই বিচারকদেরকে ঢুকাচ্ছে এটাও মানতে হবে। এবং আওয়ামী লীগ শাসনামলেও
জুডিশিয়াল 12টা বাজানো হয়েছিল, এটা সত্যি, অনেক দলীয়করণ করা হয়েছে, এটা সত্যি, কিন্তু এই সত্যি বিচার পাওয়ার, জানার, অন্তত দেশের জন্য জানার অধিকার মানুষের আছে। একদিন সত্য বেরোবে, সেই দিন জন্য অপেক্ষা।